বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং তার এই রায় আজ দিন শেষে রাতে বা যে কোনো সময় কার্যকর হতে পারে, কার্যকর হতে কোনো বাধা নেই। দ্বিতীয়ত, এই রায়ের প্রতিবাদে জামাত আজ এবং আগামীকাল 48 ঘন্টার হরতাল রেখেছে। যদিও ইতিমধ্যেই বিএনপি, জামাত এবং বিরোধী দলীয় জোটের যে টানা 2 মাসের বেশি সময় ধরে হরতাল অবরোধের আন্দোলন, তাতে এই হরতাল কতটা কার্যকর হবে সেটি নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। হরতালের কার্যকারিতা কতখানি থাকবে? ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহ উদ্দীপনা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। যদিও ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল মিন্টুর প্রার্থিতার বৈধতা নিয়ে যে আপিল হাইকোর্টে ছিল, সেটি হাইকোর্ট বিভাগ গতকাল খারিজ করে দিয়েছে। সেখানেও বিএনপির এক ধরনের সংকট ঢাকা উত্তরে রয়েছে। যদিও ঢাকা দক্ষিণে কারা শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন সেটি এখন পর্যন্ত অবশ্য চূড়ান্ত হয়নি। আর এই বিকল্প প্রার্থী কাকে শেষ পর্যন্ত বিএনপি ঢাকা উত্তরে মনোনয়ন দেবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই নির্বাচনগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন, সংশয় জনমনে রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, রাজনীতি বিষয়ক উপদেষ্টা এস.টি. ইমাম, এবং ডানে রয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুর হাসান বুলবুল। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার এস.টি. ইমাম, যে প্রশ্নটিতে শুরু করতে চাই যে কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ হয়েছে, হয়তো রায় কার্যকর হবে। অনেকের মধ্যে 2 ধরনের প্রশ্ন আছে। একটি মহল অনেকদিন ধরে এই প্রশ্ন তুলছে যে এই বিচারের মান নিয়ে, স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। আবার আরেক পক্ষ থেকে একটি প্রশ্ন আছে যে এটি খুব স্লোথ গতির হয়ে গেছে। যদিও এটি একটি, যারা মনে করেন এই বিচার দ্রুত এবং নিষ্পত্তি হওয়া দরকার, তারা অবশ্য এই রায়ে খুশি হয়েছেন, কিন্তু মনে করেন যে অন্যান্য যে বিচারাধীন মামলাগুলো আছে সেগুলো আরো দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। এবং কারো কারো মনে এই প্রশ্নটি আছে যে এই বিচার কার্য, মানে এই বিচারিক প্রক্রিয়া আসলে শেষ হবে কোথায় গিয়ে? এটি কি চলতে থাকবে, না একটা নির্ধারিত কিছু মানুষের হয়ে যাওয়ার পরে এই প্রক্রিয়াটি শেষ হবে? সরকার কি ভাবছে? অনেকগুলো প্রশ্ন করেছেন, 2-1টি আমি প্রথম থেকে বলি। যেটি আজকের যে রায়টি হলো, এই রায়ের ফলে আমি মনে করি আমাদের জনগণের একটি বিশাল একটি বিজয় হলো, এবং এটি বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি যে যুদ্ধ অপরাধীদের বিচার হোক এবং দ্রুত হোক, ত্বরান্বিত হোক, এবং তাদের যে সমস্ত তারা মানবতা বিরোধী কাজকর্ম করেছেন, যে মানুষ হত্যা করেছেন, যেভাবে অত্যাচার করেছেন, তার বিচার হওয়া দরকার। আপনারা জানেন ইসরায়েলে এখন পর্যন্ত ওই 90-92 বছরের মানুষকে তারা খুঁজে বের করে এখনো তাদেরকে বিচার করছে। আমাদের একদিকে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের যে নির্বাচনী অঙ্গীকার ছিল মানুষের কাছে, সেই অঙ্গীকার পূরণ করতে একটু দেরি হয়েছে। কিন্তু দেরি হওয়ার পেছনে আইনি নানা রকম প্রক্রিয়া করতে গিয়ে, এবং আমরা অতিরিক্ত, আমি বলবো যে বেশি আইন মানতে গিয়ে আমাদের এই কিছুটা শ্লথ হয়ে গেছে। আপনি যেটি বলছিলেন আন্তর্জাতিকভাবে যে কথা বলছেন, আমি বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে এবং আলোচনাতে গেছি। এখন সর্বশেষ তারা যে কথাটা বলেন যে আমাদের যে আইসিটি অরিজিনাল যেটা ছিল 73, তারপরে পরবর্তীকালে যে সমস্ত ধারাগুলো সংযোজিত হয়েছে এবং যেভাবে করা হয়েছে, এবং এখন আমাদের এই যে প্রক্রিয়াটি, যে যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড হলে হাইকোর্টে যাবে, অবশ্য সবকিছুই হাইকোর্টে রেফারেন্সের জন্য যাবে, হাইকোর্টের বিরুদ্ধে আপিল করা যায়, আর তার বিরুদ্ধে আপিলের বেঞ্চে যায়, তারপরে ফুল বেঞ্চ, এবং সর্বোপরি লেটেস্ট যেটা হলো রিভিউ করা যায়। এই জিনিসটি কোনো দেশে নেই, কোথাও নেই, এবং এতগুলো স্তর পেরিয়ে আসার কারণেই এই আমাদের এখানে বিচারিক আপিলের বিধানই কোথাও নেই। আপনি ক্যাম্বোডিয়া দেখেন, আপনি ওই রোয়ান্ডাতে দেখেন, আপনার আর ইয়ের কথা যদি বলেন যে প্রথম যেটি শুরু হয়েছিল নুরেমবার্গ ট্রায়াল, নুরেমবার্গ ট্রায়ালে তো কোনো উইটনেসও ছিল না, সাক্ষীরা তো মারাই গেছে সব, আর কোন রকম কাগজপত্রের দরকার হয়নি, তালিকা দেওয়া হয়েছে যে এরা দায়ী, প্রকাশ্যে একদম ঝুলিয়ে ফাঁসির, মানে ইয়েতে নয়, জেলখানার মধ্যে নয়, রাস্তায় প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, মানুষ যাতে শিক্ষা পায়। এগুলো অন্যান্য ইয়েতে হয়েছে।
আমাদের বেলায় এসে নানা রকম ভাবে এটি বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার কারণ হলো যে অপরাধীরা, তাদের যে বিচারক, যে এরা বিচারক বলবো, তাদের যে আইনজ্ঞরা, এরা নানা রকম ফাঁক ফোকর দিয়ে কোনোদিন আজকে অমুক সাক্ষী আসেন নাই, কোনোদিন উকিলের অসুখ, কোনোদিন এই যে সেদিনও করলেন আমাদের মাহবুবুদ্দিন সাহেব, তিনি নির্বাচন করবেন সুপ্রিম কোর্টের, তো তার জন্য বিচার আটকে থাকলো। তো এখন এই ধরনের করে আমার মনে হয় এই প্রক্রিয়াটিকে পেছনে ফেলার জন্য আমাদের প্রচেষ্টাও দায়ী। তবে এখন আমি মনে করি যেহেতু একটি দ্রুত সকলেরই দাবি উঠেছে, এখন এরপর থেকে অন্যান্যগুলো অনেকগুলো তো ফাঁসির রায় হয়েছে, সেগুলো দ্রুত কার্যকর হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং জাতি যত দ্রুত কলঙ্কমুক্ত হতে পারে এবং পিছিয়ে ফেলে এই ইতিহাসটিকে, কলঙ্কময় ইতিহাসটিকে পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে চাই, সেটি আমরা পারব। সরকারের মাথার মধ্যে এরকম কোনো কিছু আছে কিনা যে কোন পর্যায়ে এটি শেষ করা হবে? মানে এখন যাদের বিচার চলছে এর বাইরে হয়তো আরো অভিযুক্ত খুঁজে বা কতজন, বা এরকম একটা কোনো লক্ষ্য আছে কিনা? এরকম কোন নাম্বার কিংবা লক্ষ্য নেই যে এতজনকে ধরতে হবে। যারা মানবতা বিরোধী কাজ করেছে, যারা এদেশে জেনোসাইডের, সেটি কোনো একটা লিস্ট করা হয়েছে কিনা? যে এরকম লিস্ট তো ছোট বড় মিলিয়ে তো অনেক রকমের আছে, ছিলই। এক সময় তো লক্ষ্যটা কি? 11,000-এর মতো ছিল, তারপরে কমিয়ে কয়েকশো হয়েছিল, এবং বঙ্গবন্ধু সেই পর্যায় পর্যন্ত সরকার যেতে চাইছে কিনা? অতদূর পর্যন্ত এখন যাওয়ার প্রয়োজন হবে না। এর মধ্যে অনেকেই মারা গেছে, আমি সেটাই বুঝতে অনেকে চাইছি মারা যে গেছেন, সরকারের নীতিটা, নেই। আপনারা নীতিটা কি গ্রহণ করেছেন? প্রধান যেগুলো, যারা একেবারে মূল পরিকল্পনাতে যারা ছিল, আলবদর তৈরি করা, আল শামস তৈরি করা এবং পাকিস্তানিদের তথ্য সরবরাহ করা, এবং বিশেষ করে আমি যেটা বলবো যে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের, আমাদের দেশের ইন্টেলেকচুয়ালসদের, আমাদের শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, প্রকৌশলী, এদের এবং জনপ্রশাসনের এবং আর্মির বিশেষ করে খুঁজে খুঁজে বের করে যারা এই করেছে, তাদের তো বিশেষভাবে শাস্তি দেওয়া উচিত। তারা আমাদের বাঙালি জাতিকেই শেষ করে দিতে চেয়েছিল। জাস বাবার আপনার কাছে মিস্টার মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার অবজারভেশন, আপনার অবস্থান থেকে এই পুরো বিচারিক প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, পক্ষে বিপক্ষে নানা রকমের সংশয় আছে, সন্দেহ আছে, এবং এটি কোন পর্যন্ত যেতে পারে সেটি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল আছে। আমার মনে হয় যে সুনির্দিষ্টভাবে জনাব ইস্তিমাম বলেছেন, আমি এর রাজনৈতিক দিকটি দেখতে চাই। ধরেন 72 সনে, 71 সনে দেশ স্বাধীন হলো, 72 সনের পরে বা 73 সনে যদি আমরা এই বিচারের প্রক্রিয়াটি শুরু করতে পারতাম, তাহলে যে প্রশ্নগুলি আজকে 4 দশক পরে উত্থাপিত হওয়ার সুযোগ পেত না। এই অপরাধীরা তখন বিচারের জন্যই মানসিকভাবে প্রস্তুত ছিল, কারণ তারা যে অপকর্ম করেছে তারা স্বাভাবিক ছিল এবং তারা জানতো যে তারা কি করেছে। কিন্তু দুঃখজনকভাবে বিশেষ করে 75 সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে আমাদের রাজনীতির যে পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তন এই দুর্বৃত্তদের আশ্রয় দিল, তাদের রক্ত মাংস তাদেরকে পরিপুষ্ট করলো, এবং রাজনৈতিকভাবে তারা এত শক্তিশালী হয়ে গেল, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল যে যখন আবার প্রায় 21 বছর পরে বাংলাদেশটি স্বাধীনতার ধারায় ফিরে আসলো, তখন দেখা যায় এদের চেহারা ভিন্ন হয়ে গেছে। তাদের হাতে অর্থনৈতিক শক্তি আছে, তারা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রাজনৈতিক, তাদের গাড়িতে স্বাধীনতার পতাকা তুলে দেওয়া হয়েছে। এই যে প্রশ্নগুলি আমরা এখন তুলছি, তারা কিন্তু এই 21 বছরের পুষ্ট হওয়ার পরে তারা তুলেছে। কিন্তু খুব ভালো লক্ষণটি হলো যে বিচার প্রক্রিয়া হওয়ার পর আপনার খেয়াল, খুব সহজ কথাটি হচ্ছে যে একটি আন্তর্জাতিক অপরাধের দেশীয় আইনে আমরা বিচার করছি। কাজেই বাংলাদেশের, আমি অন্তত 2-3 জন আন্তর্জাতিকভাবে যারা যুদ্ধাপরাধী নিয়ে কাজ করেন, কানাডায় এক ভদ্রলোক আছেন, আমি নামটা এখন মনে করতে পারছি না, আমার এক অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলেছিলেন যে বাংলাদেশের এই জুরিসপ্রুডেন্সগুলি কোথাও কোথাও দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হবে। রুয়ান্ডাতে গৃহযুদ্ধের যে বিচার হয়েছে বা নুরেমবার্গ যে বিচার হয়েছে, তার থেকে তো অনেক দশক পরে আমরা আসলাম, বিশেষ করে নুরেমবার্গ থেকে অনেক দশক পরে। তিনি বলেছেন এর থেকে কোথাও কোথাও মানে যেমন সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এটা তো আমরা ভুলেই গেছিলাম যে যেমন ধরেন যাদের বিচার হচ্ছে এখন, তাদের মধ্যে একদম নিজের হাতে খুন করেছে এমনি হয়তো আপনি কম পাবেন, কিন্তু এর পরিকল্পনা, মাস্টার মাইন্ড, তারা কিন্তু ওই যে গোলাম আজমের কথা বলেন, নিজামী সাহেবের কথা বলেন, আর অন্য যাদের কথা আমরা বলতে পারি। তো কাজে এই কতগুলি দৃষ্টান্ত কিন্তু আমরা স্থাপন করলাম। বিশেষ করে কামরুজ্জামানের কথা যদি বলেন, তার সাথে আমার একটা ব্যক্তিগত অ্যাটাচমেন্ট এই অর্থে যে তিনি তার যে বড় অপরাধটি, শেরপুর জেলার নালিতাবাড়ি থানার সোহাগপুর গ্রাম, বিধবাদের গ্রাম, একদিনে 122 জন থেকে 130 জনের মতো পুরুষকে হত্যা করা হয়েছে। সেই গ্রামটি এখন বিধবাদের গ্রাম নামে পরিচিত। ওই থানাটি আমার থানা, ওই উপজেলাটি আমার উপজেলা। কাজে আমরা আমাদের স্বাধীনতার পরে বড় হয়ে ওঠার সঙ্গে এই আর্তনাদটি দেখেছি। মানুষ ওইদিকে তাকিয়ে দেখতো যে এত বড় খুন হলো, কোনো বিচার হচ্ছে না।
আমি আজকেও মানে যখন আমি নিউজ দেখছিলাম টেলিভিশনে, যে সেই বিধবারা কথা বলছেন এবং কথা বলার একটা পরিবেশ পেয়েছেন। আমার ধারণা এই বিচার প্রক্রিয়া কতজনের শাস্তি হবে, কতজনের মৃত্যুদণ্ড হবে, কতদিনের যাবজ্জীবন হবে, সেটা তো একটি হিসাব। আরেকটি হিসাব হলো যে বাংলাদেশের 4 দশক পরে এসে এই অপরাধীদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে পারছে, এই অপরাধীর বিরুদ্ধে মানুষ বলতে পারছে যে এই লোকটা অপকর্ম করেছে, তার বিচার হচ্ছে। এটি কিন্তু একটি সভ্য রাষ্ট্রের সূচক। আজকে রাষ্ট্র ক্ষমতায় যে সরকার আছে, সেই সরকার আমাকে এই সান্ত্বনাটুকু দিচ্ছে যে হ্যাঁ, যে ঘটনা ঘটেছে তার ক্ষতিপূরণ হয়তো আমি পাবো না, কিন্তু বিচারটা পাচ্ছি। যে ভদ্রলোককে হত্যা করা, যে মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, যে 122 জন নারীকে বিধবা করা হয়েছে, তার সন্তান রাজকে অন্তত এই সান্ত্বনাটুকু পাচ্ছে যে এই দেশের মাটিতে তারা বিচারটা দেখে যেতে পারছে। আমি মনে করি এটির বিচারিক প্রক্রিয়া কতজন হবে, কবে শেষ হবে, সেটা হয়তো আলোচনা হতে পারে, কিন্তু এটির এই যে মূল চেতনার জায়গাটি অসাধারণ জায়গাটি। এবং আজকে বাংলাদেশে বলেন, আজকে যদি সামাজিক গণমাধ্যমে আপনি দেখেন, বাংলাদেশের তরুণ সমাজ যাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই তরুণ সমাজ এর মধ্যে থেকে জেগে উঠছে। আমি মনে করি এটি বাংলাদেশের একটা বিচারিক প্রক্রিয়ার যে গতি, সেটি নিয়ে আপনার মধ্যে কোনো বিচার প্রক্রিয়া একটা জনাব ইস্তিমাম বলেছেন, এটি তো নানাভাবে। প্রথমে দেখলাম যে আমরা বিদেশ থেকে সাদা চামড়ার লোকজন এসে নানা প্রশ্ন তোলার চেষ্টা করলেন। যে ভদ্রলোক স্টিফেন ড্যাপ, তিনি বারবার এসেছেন এবং তৃতীয়বার যদি আপনি দেখেন, তৃতীয়বার এসে কিন্তু সে বলল যে মৃত্যুদণ্ড তো আমাদের আপত্তি নাই। কাজে তারা খুব ক্লোজলি এটা মনিটর করেছেন। তিনি প্রথম থেকে অনেকবার এসেছেন। আন্তর্জাতিকভাবে এটার ক্যাম্পেইন চালানো হয়েছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আপনি জানেন যে আমরা যখনই এরকম একটা যুদ্ধাপরাধীদের বিচার হয়, আন্তর্জাতিক কিছু মিডিয়া আছে, আল জাজিরার মতো মিডিয়া, সেখানে বলে ইসলামিক লিডার, ধর্মীয় নেতা, এবং এই যে একটা অপপ্রচার, যে একটা হ্যাঁ তার চেহারার মধ্যে একটা ধর্মীয় চেহারা আছে, কিন্তু আজ থেকে 40 বছর আগে তিনি কি ছিলেন, যেটি আমাদের একজন মহামান্য বিচারক বলেছেন যে আজকে আমরা যে দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করছি, আমরা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করছি না, আমরা দেলু রাজাকারের বিচার করছি। 71 সনে যার বয়স ছিল 22 বছর 23 বছর, তিনি অপকর্মটি করেছেন। তো কাজেই এই প্রভাকাণ্ডগুলি ছিল। আমার ধারণা এই প্রশ্নগুলির সমাধান হয়েছে, নিষ্পত্তি হয়েছে, এবং আমাদের জাজমেন্টগুলি যদি দেখেন, এর মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জনাব ইস্তিমাম ছিলেন সেই অনুষ্ঠানে। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক সিনিয়র জুরিস্ট এসেছিলেন, তারা আইসিটি কোর্টে গিয়েছেন এবং তারা এই জাজমেন্টগুলি দেখেছেন। আর্জেন্টিনা থেকে একজন এসেছিলেন, আমি যতদূর জানি, যেখানে গণহত্যার বিচার হয়েছে। তারা বলেছেন যে না, বাংলাদেশের এটা খুবই মানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আমি একজন খুব বিখ্যাত ব্যক্তির কথা বলতে পারি, লর্ড এরিক এভরি। উনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, লর্ড হাউস অব লর্ডসের, এবং বাংলাদেশ কমিটির কো চেয়ারম্যান। তার ওখানে প্রায় সেমিনার হয় এটা নিয়ে। উনি প্রথম দিকে খুব আপত্তি করেছেন। তখন আমাদের এখান থেকে সৈয়দ আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন, এরা তাদের সমস্ত তথ্য দিয়ে এই করার পরে আমরা ক্রমাগত তাদের সঙ্গে আলোচনা করে আস্তে 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 করে, এবং এখন লাস্ট আমি গত নভেম্বরে গেছিলাম, তখন লর্ড এভরি নিজেই বললেন প্রকাশ্যে যে নো, বাংলাদেশ হ্যাজ নাও দি বেস্ট ল। এই যে তোমরা রিভিউ এর যে করেছো, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সব রকমের সর্বোচ্চ যত রকমের সুযোগ দেওয়া যায়। উনি যে কথা বললেন আমাদের মনজুরুল হাসান সাহেব, আমি তার সঙ্গে দুটো যোগ করি, যে বঙ্গবন্ধু যদি শহীদ না হতেন, উনি 1973 যেটা শুরু করেছিলেন, তখন কিন্তু 11,000-এর মতো মানুষ প্রায় জেলে ছিল। এবং তাদের জিয়াউর রহমান 15 আগস্টে আসার পরের দিনই, একদিন কি দুদিন পরে সমস্ত জেল খালি হয়ে গেল। সমস্ত যুদ্ধ অপরাধীদের 15 আগস্ট না 7 নভেম্বরে যখন আসলেন? না, 7 নভেম্বরের আগেই। 15 আগস্ট খন্দকার মোশতাক, কিন্তু পেছনে তো জিয়াউর রহমান খন্দকার মোশতাকেরা একসঙ্গেই, আলাদা না। খন্দকার মোশতাককে তো কয়েকদিন পরেই ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। যাই হোক, তো এই সময়টা, এই যে, এবং পরবর্তীকালে যে অর্ডিন্যান্স দ্বারা এই আইনটাকে বাতিল করা হলো, এইটাই তো সব একেবারে প্রথম বড় আঘাত। আর দ্বিতীয়ত, এই ইয়ের পরে সাথে সাথেই 15 আগস্টের মাত্র 7 দিনের মধ্যেই বোধহয় যত পাকিস্তানি বাংলাদেশ বিরোধী যারা ছিল, প্রাক্তন মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলাম, এবং যারা যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল যারা, তারা তো সব পাকিস্তানের, সৌদি আরবে, লন্ডনে ছিল। এদের সবাইকে নিয়ে এসে যে কথাটি উনি বললেন, আমিও প্রায় এই কথাটি বলি, যে শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে তাই নয়, তাদের রাষ্ট্রীয় সম্পদ একেবারে তুলে দেওয়া হয়েছে। কিছুই ছাড় ছিল না। সেই সমস্ত লোককে ব্যাংক দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, অর্থ, বিত্ত, ক্ষমতা সবকিছু মিলে পরবর্তীকালে এমন ভাবে এরা উঠে গেছেন, মনে হয় যে কত ভালো মানুষ, কত কিছু। এখন সেই দেলু সর্দার
এখন হয়ে গেছে মৌলানা দেলোয়ার। হরতাল ডেকেছে জামাত, আপনি জানেন যে 48 ঘন্টার হরতাল ডেকেছে। কালকে তারা মিছিলও করবার চেষ্টা করেছে, কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, নোয়াখালীতে কোথাও একজন মারাও গেছে শিবির কর্মী। আসলে এই 3 মাসের টানা অবরোধ হরতালের পরে কোন হরতাল? একটি হচ্ছে যে জামাত যেহেতু তাদের নেতার বিচার হচ্ছে, তারা একটা রিয়াকশন হতে দিবে। এবং জামাত যে হরতালের সময় গাড়ি পোড়ায়, বাংলাদেশে কিন্তু জামাত ইসলাম একমাত্র স্বীকৃত দল, তারা স্বীকার করে তারা গাড়ি পোড়ায়। আপনার খেয়াল থাকবার কথা, মার্কিন দূতাবাসের গাড়ি পোড়ার পরে তারা ক্ষতিপূরণ দিতে চেয়েছিল। স্বীকৃত একটি দল যারা গাড়ি পোড়ায়। আর আপনি যে কথাটি বলেছেন যে এই যে বাংলাদেশে হরতাল, আমি কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মসূচি বা হরতাল অবরোধ এগুলিকে আমি মনে করি রাজনৈতিক কর্মসূচি। কিন্তু গত 92 দিনে 20 দলীয় ঐক্য জোট কি অর্জন করেছে জানি না। বাংলাদেশের রাজনীতি 2টি বড় কর্মসূচির কার্যকারিতা হারিয়েছে। আমার ধারণা বাংলাদেশে আর হরতাল করার সুযোগ পাওয়া যাবে না, আর অবরোধ করার সুযোগ পাওয়া যাবে না। কারণ হরতালের মূল থিওরিটি ছিল যে একটি দাবি, সেই দাবির সঙ্গে জনগণ সম্পৃক্ত থাকবে। আর হরতাল ডাকার পরে জনগণ এই মানে জনসম্পৃক্ত দাবি বলে জনগণ রাস্তায় নামবে না, দোকানপাট খুলবে না, স্কুল কলেজে যাবে না, এটি তো। কিন্তু গত 92 দিনের সূচনা লগ্নে হরতাল পালনের জন্য, অবরোধ পালনের জন্য যে হারে সন্ত্রাস করা হয়েছে, যে হারে নাশকতা করা হয়েছে, যে হারে সহিংসতা করা হয়েছে, যেভাবে পেট্রোল বোমা ফোড়া হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে দাবি যাই থাকুক, হরতাল ডাকবো, সন্ত্রাস করবো, তারপরে হরতাল হবে। এই যে হরতালের চেহারাটা পাল্টে দেওয়া, আপনি ঠিকই বলেছেন, এই পাল্টে দেওয়া হরতালের ফলে এখন আর স্বাভাবিক হরতালও তার কার্যকারিতা পাবে বলে আমার মনে হয়। মিস্টার ইমাম কোনো কমেন্টস করবেন? না, এই প্রসঙ্গে আমার কাছে একটি তথ্য আছে। 5/1/2015 থেকে 4 এপ্রিলের 4 তারিখ পর্যন্ত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিসংখ্যান, এটি আপনাদের এর জন্য দেখাতে পারি। যেমন পেট্রোল বোমায়, যানবাহন, অগ্নিসংযোগ ঘটনা ইত্যাদি 264, যানবাহনে অন্যান্য উপায়ে অগ্নিসংযোগ 630, অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ 66, যানবাহন ভাঙচুর 466, অন্যান্য স্থাপনায় ভাঙচুর 14, আর ককটেল নিক্ষেপ 2304, অগ্নিদগ্ধ আহত, এটি খুব ইম্পর্টেন্ট, অগ্নিদগ্ধে আহত 282, ককটেল ও অন্য ধরনের আক্রমণে আহত 557, অগ্নিদগ্ধে নিহত 58, অন্যান্য ভাবে নিহত 21, পুলিশ আহত 335। চিন্তা করেন, এটা কিন্তু আগে কখনো হয়নি। পুলিশ নিহত 1, মোট পাবলিক আহত 839, আর মোট পাবলিক নিহত 79 জনই ধরেন। এই যে বিরাট ক্ষয়ক্ষতি হলো, এগুলো সমস্ত দেশে, সারা দেশের পরিসংখ্যান নিয়ে। এর ফলে মানুষের, সাধারণ মানুষের এখন যে প্রচন্ড একটা বিক্ষোভ বোঝাই যায়। এবং যে কারণে দেখবেন হরতাল ডাকলেই ওই দিন পরের দিন যেন আরো মানুষ বেশি বেরিয়ে পড়ে প্রতিরোধ করার জন্য, যেন আরো আমাদের ট্রাফিক জ্যাম আরো হরতালে বেশি হয়েছে। এবং অবরোধ যেটি বলছেন, কোথায় অবরোধ? আপনি যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় গাড়ি নিয়ে চলে যান, যখন তখন যাচ্ছেন। এখন যান, মাল, জিনিসপত্র, মালাপাল পারাপার সবকিছুই হচ্ছে। এই জন্য এই জিনিসগুলো, যে কথা যে আমাদের মঞ্জুল হাসান বললেন, যে কার্যকারিতা তো হারালোই, এবং মানুষের মধ্যেও এর জন্য আর এরপরে। বাট এটি তো সত্যি যে এই জানমালের ক্ষতির যে হিসেব আপনি দিলেন, এর বাইরে আর্থিক ক্ষতি হয়েছে, দেশের শিক্ষার ক্ষতি হয়েছে, সামাজিক বিপর্যয় হয়েছে, মানুষের মনস্তত্ত্বের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে মারাত্মক ভাবে। তার চাইতেও গতকালই বোধহয় কোনো আলোচনা শুনছিলাম, একজন বলছিলেন যে শিশুদের উপরে যে এটা হলো, তাদের যে মনস্তাত্ত্বিক, এটা এখন ওই ভয় ধরে গেছে যে বাইরে বেরোলেই বোধহয় আমি আক্রান্ত হব, বাইরে বেরোলেই বোধহয় আমার গাড়িতে আগুন দেবে, আমি আর ফিরতে পারবো কিনা। এই যে জিনিসটা এখন কচি শিশুদের মনে, তাদের উপরে যে প্রভাবটা ফেললো, এটি তাদের পরে মনস্তাত্ত্বিকভাবে এরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। এবং শিক্ষা ব্যবস্থার উপরে যে এত পিছিয়ে গেল, শিক্ষা ব্যবস্থা এতে স্কুল পোড়ানো হয়েছে, স্কুলের গাড়ি পোড়ানো হয়েছে, বই পোড়ানো হয়েছে, ছেলে মেয়েদের পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। এমনকি বড় বড় নেতারা পর্যন্ত বলেছেন কি হবে পরীক্ষা দিয়ে, কি হবে শিক্ষা দিয়ে, গণতন্ত্র আগে, মানে এই ধরনের অদ্ভুত উদ্ভট সমস্ত কথাবার্তা। এগুলো আমরা দেশের, তো আপনি যে হিসেব দিলেন, সেই এগুলো তো এক ধরনের মানে গর্হিত অপরাধ, কোনোভাবেই মানা যায় না। কিন্তু যে কারণ দেখিয়ে তারা এই আন্দোলনের সূচনা করেছিলেন, অবরোধ এবং হরতালের, সেই কারণটি সম্পর্কে, সেই কারণের সঙ্গে তো সরকারের এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। তারা যেমন সভা সমাবেশের অধিকার চেয়েছেন, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তাদের আন্দোলন বলছেন, তাদের নেতাকর্মীদের
নির্বিচারে গ্রেফতার করা হয়েছে, কারাগারে আছেন। কথিত বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে প্রচুর নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, এইসব অভিযোগ রয়েছে। এবং এর জন্য একটি সংলাপ, একটা ডায়ালগের প্রস্তাব তারা অনেকদিন ধরে দিয়ে আসছিলেন। তো এই বিষয়ে সরকারের দায় আপনি কতখানি মনে করেন? মানে সরকার এই বিষয়ে, আমি তো মনে করি, বা এই যে অভিযোগগুলো সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগ, বিএনপি কার্যালয় প্রায় 3 মাস তালা বন্ধ ছিল। এটি গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, তার কার্যালয় যদি পুলিশ তালাবন্ধ করে রাখে, তো সেটির জবাব। একটি কার্যালয় থেকে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় এবং সেই কার্যালয়ের ভেতরে যদি বিভিন্ন রকমের আক্রমণের বিষয়, আপনার যন্ত্রপাতি এবং মাল মশলা পাওয়া যায়, এবং ধরুন ককটেল থেকে শুরু করে পেট্রোল বোমা ইত্যাদি পাওয়া যায়, এবং ওখান থেকে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, আপনারা জানেন বিএনপি অফিসটি যেখানে, সেখান থেকে পুরনো পল্টন থেকে খুব দ্রুত সামনে এগিয়ে আমাদের সরকারি মতিঝিল এলাকাটা, বাণিজ্যিক এলাকা, সেখানে যদি আক্রমণ চালানো হয় তাহলে আর কি করতে পারে পুলিশ? এটি তো বাধ্য হয়ে বন্ধ করা হয়েছিল, 1 নম্বর। 2 নম্বর, যে বিএনপির যে দাবিটি গ্রহণযোগ্য নির্বাচন বলছেন, বারে বারেই তারা বলছেন গ্রহণযোগ্য। আজকেই এই আমি আপনাদের এখানে আসার আগেই আমার কাছে 5 জন এসছিলেন, রাষ্ট্রদূত এসছিলেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের। তারা কিন্তু সকলেই বললেন যে তোমাদের নির্বাচন নিয়ে আমাদের আর কোনো রকম এখন কোনো কথা নেই। নির্বাচনটি, এবং বিদেশে দেখুন দুটো জিনিস চিন্তা করে, যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি কতখানি গ্রহণযোগ্য হয়েছে সেটির সবচেয়ে বড় প্রমাণ হলো যে আইপিইউ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, যেখানে 170-এর মতো বোধহয় সদস্য, এতগুলো পার্লামেন্টের সদস্যরা তারা মিলিতভাবে বাংলাদেশ পার্লামেন্টের একজন সদস্যকে নির্বাচন করলেন সভাপতি হিসেবে, জনাব সাবের চৌধুরীকে। কিভাবে করলেন যদি এটি নির্বাচিত এবং গ্রহণযোগ্য নাই হবে? দ্বিতীয়ত, সিপিএতে, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে, সেখানে আমাদের স্পিকার, এই হাউসের স্পিকার নির্বাচিত গ্রহণযোগ্য বলেই তবেই না তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এগুলো কি এই করে না, এন্ডোর্সমেন্ট না? হিউজ, আমি তো মনে করি বিশাল আন্তর্জাতিক এন্ডোর্সমেন্ট যে বাংলাদেশের এই নির্বাচন সঠিক হয়েছে। এবং সেখানে আপনি নির্বাচনে যাননি, শুধু যাননি তাই নয়, আমাদের জন্য যেটি আমাদের বড় যুক্তি, এবং যেটি আমরা বিদেশের সব জায়গায় বলেছি, আমি দেখাতেও পারি সে সমস্ত আমাদের যে সমস্ত ডকুমেন্টস, যে আপনি বলছেন আপনি নির্বাচনে যাবেন না, অথচ আপনাকে নির্বাচনে আসার জন্য কত রকম প্রচেষ্টা করা হয়েছে। আসুন তো ডায়ালগ করুন, এবং নির্বাচনের সংসদে আমাদের সংবিধানের যে বিধান, সংবিধানের বিধান অনুযায়ী বলাই হয়েছে যে কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই কেয়ারটেকার গভর্নমেন্ট বলুন এবং আপনি সরকার, অন্তর্বর্তীকালীন সরকারই বলুন, সেই সরকার গঠিত হতে পারে। অনির্বাচিত কাউকে নিয়ে সরকার গঠিত হতে পারে না। এটি সংবিধানে এখন বিধৃত, সংবিধানের অংশ। আপনি সেটা কিভাবে বরখেলাপ করবেন? সেইভাবে ওখানে এই যে বলা হয়েছে, অনেকবার অনেকে বলেছেন যে জাজমেন্টে আছে 10 এবং 11 এই দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু সেখানে পরিষ্কারভাবে ওই রাইডার বলাই হয়েছে প্রোভাইডেড যদি তারা সংসদ সদস্য হন তবেই, সংসদ সদস্যের বাইরে নয়। এই জন্য যে সংসদই হলো সকল কিছুর মূল কেন্দ্র এবং জনগণ সকল ক্ষমতার অধিকারী। যেহেতু জনগণ সকল ক্ষমতার অধিকারী, সেই জনগণের দ্বারা নির্বাচিত যারা প্রতিনিধি তারাই সরকার পরিচালিত করবেন। এবং তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি এমন যার মধ্যে যেখানে আপনার জবাবদিহিতার কোনো বিধান নেই, এই জন্যই এটি বাতিল করা হয়েছে এবং এটি এই নিয়ে আর কোনো প্রশ্নও ওঠে না। ওই একই জিনিস নিয়ে বারে বারে বলে তো কোনো লাভ নেই। মনজুর হাসান বুলবুল। না, যে প্রেক্ষাপট জনাব ইস্তিমাম বললেন তার সাথে তো একমত। অনেকে বলেন যে বিরোধী দল 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমি একটু ভিন্ন মত পোষণ করি যে একটি ঘটনার, যেমন বিশ্ববিদ্যালয়ে যখন একটা পরীক্ষা হয় ছাত্ররা অংশ নিতে পারে, ছাত্ররা বর্জন করতে পারে, ফলাফল প্রত্যাখ্যান করতে পারে, আবার প্রতিরোধও করতে পারে। এই সবগুলি কিন্তু পার্টিসিপেশন, যে কোনোভাবেই হোক অংশগ্রহণ। তো যদি 5 জানুয়ারি নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ না করতো, তারা বয়কট করতে পারতো যে আমরা এটাতে যাব না, তোমরা করো, আমরা ফলাফল প্রত্যাখ্যান করলাম। কিন্তু তারা তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন, একটি নির্বাচন হতে না দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করলেন। তারা একটা যুদ্ধে নামলেন, প্রায় 600 স্কুল পুড়িয়ে দেওয়া হলো।
প্রিজাইডিং অফিসারকে হত্যা করা হলো, যশোরে দিনাজপুরে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করা হলো, সাতক্ষীরাকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হলো। কাজে তাদের তো পার্টিসিপেশন ছিল এবং পার্টিসিপেশন একটা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে নামলেন এবং তারা সেখানে হেরে গেলেন। কাজে এখন তো এই কথা বলা যাবে না এই নির্বাচন আমরা বর্জন করেছি, তারা বর্জন করে তারা যুদ্ধ করুন কিংবা নাই করুন, নৈতিকভাবে এটি আপনি ফেয়ার মনে করেন কি? নৈতিকভাবে যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে নির্বাচনটি হলো বা যে নির্বাচনটি যেভাবে আয়োজন করা হলো সেটি আপনি কি মনে করেন? সেটির তো একটা সাংবিধানিক বিতর্ক সরকার বললেন যে সংবিধানের মধ্যে নির্বাচন হতে হবে। শুধু তাই না, সরকারের আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর যে অফারটি যে আপনারা কোন কোন মন্ত্রণালয় চান বলেন, আসেন আমরা নির্বাচনে আসি, একটি দলকে অংশগ্রহণ করানোর জন্য এর চাইতে ভালো প্রস্তাব তো আর কিছু হতে পারে না যে আপনারা একটা নির্বাচন করব, আপনারা আমি প্রধানমন্ত্রী আছি, আমাদের সরকার ক্ষমতায় আছে সাংবিধানিকভাবে, আপনারা কোন কোন মন্ত্রণালয় চান। তারা যদি বলতো যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় চাই, এই মন্ত্রণালয় অফার করা হয়েছিল, কাজে আমার ধারণা যে ওই জায়গাটাতে রাজনৈতিক ভুল একটা করেছে বিএনপির একটা বড় রাজনৈতিক ভুল হয়েছে। এখন হ্যাঁ 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, সেটা তো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল বলে তারা যদি অংশগ্রহণ করতেন নিশ্চয়ই এতগুলি নির্বাচিত হতে পারত। আমি এই কথাটিরই ব্রিটিশ পার্লামেন্ট এবং অন্যান্য জায়গায় বলছি যে বিএনপির ওদেরকে যে 153 জন এইভাবে নির্বাচিত কেমন করে হলেন? আপনারা 153 জন যদি ওইখানে দিতেন, আপনার প্রতিদ্বন্দ্বী দিতেন, তাহলে তো এখানে অর্ধেকের মতো আপনারা পেতে পারতেন, বেশিও পেতে পারতেন। এমনি তো আপনি ছেড়ে দিয়েছেন। কাজেই এখন খেলতে গিয়ে নেমে যদি আপনি ওয়াক ওভার দেন তাহলে তো কিছু করার নেই। এটিও তো ঠিক যে 42টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 6টি, বিএনপি যে একমাত্র নির্বাচনের বাইরে ছিল তা তো নয়। হ্যাঁ, নিবন্ধিত রাজনৈতিক দল 6টির বাইরে সবাই বাইরে। আচ্ছা, এখন ধরুন বিএনপির সঙ্গে যে 20 দল বলেন, এই 20 দল আপনি নাম করে বলুন তো, এগুলোকে দল বলা যাবে? 2 জন 3 জন 4 জন এই তো সমস্ত, এগুলোকে দল বললে তো হবে না। বরঞ্চ আপনাদের সঙ্গে জোটে আছে অনেকে, আপনাদের সঙ্গে না থাকলে তাদেরও তো অনেকে না কিছু তো জামানত বাজেয়াপ্ত হতো, তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টি, যেমন জাতীয় পার্টির তো দেশে বেশ বড় একটা অংশ একটা নাটকের মধ্যে দিয়ে তাদের অংশগ্রহণ না করা একটা বড় অনেক নাটক, কিন্তু তারা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা করেছেন। এবং সেক্ষেত্রে বেগম রওশনের সাথে এবং তার সঙ্গে অন্যান্যরা, তাদের সিনিয়র নেতারা একটা বড় ভূমিকা পালন করেছেন। তারা মনে করেছেন না তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা, জাসদ করেছেন। জাসদের একটি বড় রকমের একটা ইয়ে আছে, ওয়ার্কার্স পার্টির একটি বড় রকমের ইয়ে আছে, ফলোয়ার আছে দেশে, এগুলো উল্লেখযোগ্য দল। কিন্তু আপনি ওই 20 দলের মধ্যে খুঁজে ইয়ে পাবেন না। আপনি যখন উল্লেখযোগ্য বলছেন, নিশ্চয়ই আপনার পার্টনাররা অনেক হ্যাপি হবেন এবং তারা অনেক শক্তি সঞ্চয় করবে। আমি যে প্রশ্নটি আপনাকে একটু করতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপিটি বড় ভুল করেছে, হয়তো বড় ভুল করেছে বিএনপি। আমিও বলেছিলাম, আপনিও বলেছেন যে বিএনপির এই আন্দোলনের কার্যকারিতা এখন নেই। আমি গত কয়েকদিন বলেছি যে এটি হাস্যকর কর্মসূচিতে এখন তারা নিজেদেরকে হাস্যকর করে তুলছেন। তাদের অবরোধ চলছে, কোথাও মিস্টার ইমাম বলেছেন যে কোথাও অবরোধ নেই, হরতাল ডাকলে ট্রাফিক জ্যাম আরো বাড়ে। কিন্তু এই বিএনপির এই ব্যর্থতা, ভুল সবকিছুর পরেও আগামী দিনের রাজনীতিকে খুব একটা স্বস্তিকর। আজকে হয়তো তারা এক ধরনের সিটি কর্পোরেশন নির্বাচনের অজুহাতে সবকিছু থেকে সরে আসলো, বা তাদের শক্তি নেই, বা তারা ভুল করেছে, ভুল বুঝতে, তাতে করে স্থিতিশীলতা বা গণতন্ত্রকে শক্তিশালী করবার পথে বাংলাদেশের এগিয়ে যাওয়া সেটি সুনিশ্চিত হলো কিনা? এটার একমাত্র শর্তই হচ্ছে রাজনীতিকে রাজনীতির জায়গায় ফিরিয়ে আনা। কার দায়িত্ব সেটি? এটি সকল পক্ষেরই দায়িত্ব। রাজনীতিকে রাজনীতির জায়গায় যদি আপনি ফিরিয়ে আনতে পারেন, সেখানে আমরা হরতাল দেখেছি, আপনি পুলিশের নির্যাতন আমরা দেখেছি। মানে বাংলাদেশের রাজনীতিতে সবাই, মানে সরকার পক্ষ মানে কুসুমস্তীর্ণ বিরোধী দলের জন্য কুসুমস্তীর্ণ একটি পথ তৈরি করেছে, এটা কখনোই হয়নি। পুলিশের নির্যাতন আছে, গ্রেপ্তার আছে, তার মধ্যে দিয়ে রাজনৈতিক যে সংস্কৃতিটা বাংলাদেশে চলেছে। এখন রাজনীতিটাকে যদি আমরা, আমার ধারণা যে বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে যে কারণেই হোক, রাজনীতিটা রাজনীতির জায়গায় ফিরে আসতে চায়। এবং রাজনীতির জায়গায় ফিরে আসা শুধুমাত্র না, তার মধ্যে সৌজন্যতা, কথাবার্তা বলার জায়গা, সংলাপের জায়গা, এই জায়গাগুলিকে তৈরি করতে হবে সব পক্ষ মিলেই। আপনি ধরেন যদি আমরা তো রাজনীতিতে সবসময় বলি যে আমার বিরোধী পক্ষ থাকবে, কিন্তু আমার শত্রু পক্ষ হবে না, কিন্তু আমরা এখানে শত্রু পক্ষ বানিয়ে ফেলছি। আপনি বেগম খালেদা জিয়ার পুত্র মারা গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেলেন,
এটা তো একটা সামাজিক রীতিতেও সৌজন্য বোধের একটা পরিস্থিতি তৈরি করতে পারতো। বাংলাদেশের মানুষ কতটা আগ্রহ করা ছিল যে অ্যাটলিস্ট এই সময়ে দুজনের সঙ্গে যদি একটা দেখাও হয়, কান্নাকাটিও যদি হয়, তাও কিন্তু আমরা কিরকম ও সৌজন্যমূলক জায়গায় চলে গেলাম যে এখানে আমরা আসতে পারলাম না। আপনি সংলাপের কথা বলেন, স্বাভাবিক সামাজিক সম্পর্কই তো আমরা করতে পারছি না। আর রাজনীতির কথা বলেন, যে অবরোধ হরতালের কথা বলেন, যে অবরোধ হরতালের ক্ষতি হলে কি করে। রাজনৈতিক অবরোধ হরতালের নামে তো আমরা মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দিলাম। আমরা বছরের প্রথম দিনে 33 কোটি বই দিলাম, আর 3 মাসের ছেলে মেয়েদের স্কুলে নিতে পারলাম না। তো কাজে এই জায়গাগুলি বিবেচনায় আনতে হবে। তারপর হচ্ছে নির্বাচনের তো শুধুমাত্র সরকার এবং বিরোধী দল না, অন্য আরো অনেক পক্ষ, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, তারা দলগুলির সঙ্গে আলোচনা করলে কোথায় কোথায় ভুল ত্রুটি আছে সেটা কারেকশন করা, আগামী নির্বাচনটাকে সামনে রেখে যদি আমরা ভুল ত্রুটিগুলি সংশোধন করতে পারি। আপনি যেমন ধরেন, আপনি আন্দোলনটা শুরু করলেন জাতীয় নির্বাচন করে, আর আন্দোলনের সমাপ্তি করলেন সিটি কর্পোরেশনকে নিলে। এটা আমার ধারণা এই রাজনৈতিক অডিটিং। কোন কোন সংবাদ মাধ্যম বলছে যে এটি গোপন সমঝোতা দুপক্ষের মধ্যে হয়েছে, প্রকাশ্যে সংলাপ সমঝোতা কথা অস্বীকার করল। এটি সংবাদপত্র যদি খুঁজে বার করতে পারে খুব ভালো, কিন্তু রাজনীতিতে কিন্তু প্রকাশ্য নেপথ্যে অনেক তৎপরতা চলে। ডিপ্লোমেসিতে বলা হয় যে সব হায় হায় না, হা না, সব নাই না না। তো রাজনীতিতেও আমরা দৃশ্যমান যা দেখি, আপনি সেটা যাই বলেন, একটি কথা আমি অবশ্যই বলবো যে আমাদের অবস্থান প্রথম থেকে, মানে প্রধানমন্ত্রী, আমিও সবসময় বলেছি যে আই ক্যানট নেগোশিয়েট উইথ মাই অ্যাসাসিন। আমার ঘাতকের সঙ্গে আমি আলোচনা বসতে পারি না। আমাকে যে হত্যা করবে, হত্যাকারী, তার সঙ্গে আমি আলোচনা বসতে পারি না। এটা কিন্তু মনে রাখতে হবে। আলোচনায় কার সঙ্গে বসা যায়, কিন্তু আপনাকে তাহলে পরিষ্কার করতে হবে যে কাদেরকে আপনি হত্যাকারী হিসেবে চিহ্নিত। আমাকে যে আমার দেশের মানুষকে যারা হত্যা করছে, আপনি কি কোনো বিশেষ দল হিসেবে চিহ্নিত করছেন না ব্যক্তি হিসেবে? বিএনপি জামাত। তো আপনি বলছেন যে বিএনপি জামাতের সঙ্গে কোনো ধরনের আলোচনা নয়, হতেই পারে না। এখন তারা যখন আমি বলবো যে বিএনপি এতদিন যে একটা ঘেরা টোপের মধ্যে ছিলেন, বেগম খালেদা জিয়া একটা আমার মতে বলছি একটা ঘেরা টোপের মধ্যে ছিলেন, এবং তার আশেপাশে কিছু ব্যক্তি আছে যারা তাকে ভুল ভাবে পথে নিয়ে গেছেন। ভুল, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, তিনি তো সবকিছুর ঊর্ধ্বে দেশের প্রধানমন্ত্রীও। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গেছেন, তিনি সহানুভূতি জানাতে, সহমর্মিতা জানাতে একজন মা আর একজন মায়ের কাছে গেছেন। সেখানে তার সঙ্গে যে ব্যবহারটা করা হলো, এটি কি হয়েছে? আমাদেরই তো লাভ হয়েছে। জননেত্রী শেখ হাসিনাই তো মানুষের কাছে আরো প্রিয় হয়েছেন, জনপ্রিয় হয়েছেন, এবং সকলেই ঘৃণা প্রকাশ করেছে যে কি করলো। এবং সত্যি কথা, যে কথা মঞ্জুল হাসান বুলবুল বলছিলেন যে আপনার সামনাসামনি দেখা হলে তখন হয়তো দুজনকে তখন গলা মেলাতেন, হয়তো অশ্রুপাত করতেন একসাথে। এই যে সহমর্মিতার একটা ভাব, যে আপনার ছেলে মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে, রাসেলের কথা মনে হতো, হয়তো কিছু আলাপ করতেন, এই সমস্ত কথা ইয়ে করে। এই নিয়ে একটা যাকে বলে মতো বরফ গলার একটা ভাব তো ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো অত্যন্ত মানে ইয়েতে কি বলবো, আন্তরিকতার সাথে গেছেন। এটা এমন নয় যে সাজানো কিংবা মিস্টার বুলবুল বলেছেন, কিন্তু আপনি এই অবস্থানকে কতটা যৌক্তিক মনে করেন? মানে দল হিসেবে যদি আওয়ামী লীগ বলে যে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়, আওয়ামী লীগ যখন ক্ষমতা এবং যখন জনাব ইজতিমাম মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি তো স্পষ্ট রাজনৈতিক বক্তব্যই দেবেন, কিন্তু আমি কতগুলি মানবিক জায়গা দেখি। এই মানবিক জায়গাটা যদি আপনি পরিষ্কার না করতে পারেন, তাহলে যেমন ধরেন 15ই আগস্ট আপনি যদি জন্মদিন পালন করেন, মাননীয় প্রধানমন্ত্রী তার সর্বস্ব হারিয়েছেন সেদিন, আবার তার পরবর্তী মুহূর্তে যদি বলেন আসন আলোচনায় করি, এটা অমানবিক দাবি। প্রধানমন্ত্রী যখন চোখ বন্ধ করেন, এটা হয়তো আমরা প্রধানমন্ত্রীকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু চোখ বন্ধ করলে দেখেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, তাকে হত্যা করে ফেলার চেষ্টা করা হয়েছে, 19 বার তার উপর আক্রমণ করা। তো কাজেই আপনি যখন এই এবং তার শুধুমাত্র তাই না, 2টি ঘটনায় 15ই আগস্ট হত্যাকাণ্ড তো ঘটলই, আপনি বিচারটা আটকে রাখলেন 21 বছর ধরে, বিচারটা করলেন না। মানে হত্যা তো করা হলেই 21শে আগস্টের বিচার নিয়ে নাটক। তখন যখন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বলবেন যে আলোচনায় বসি, তিনি তো একজন মানুষ, তো রক্ত মাংস, তার মধ্যে প্রতিক্রিয়াটা হবে না, কিন্তু তারপরেও তিনি রাজনৈতিক নেতা। আমরা কেন সংলাপের সময় বলি যে 2 নেত্রীকে আগে বসতে হবে? সংলাপ তো নানা পর্যায়ে শুরু হতে পারে, নানা পর্যায়ে আলোচনা শুরু হতে পারে, এবং সেই আলোচনার মধ্য দিয়ে আরেকটি হচ্ছে যে একটি জনাব ইজতিমাম মৌলিক জায়গাটি বলেছেন যে জামাতে ইসলামের বিচার যুদ্ধাপরাধীদের দায় হচ্ছে, তারা তো বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতে হবে। তাদের যে নানা আন্তর্জাতিক সম্পর্ক যদি দেখেন, সেই সম্পর্কের মধ্যে প্রশ্নবোধক যে তারা বাংলাদেশকে স্বীকার করে কিনা, তারা বাংলাদেশকে অন্য ধারায় নিয়ে যেতে চায় কিনা। তাদের নেতার বিচার হয়
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে প্রতিবাদ জানান। তো কাজে লিঙ্কগুলি তো বোঝা যায়। কাজে সেই জায়গাটাতে আলোচনা হবে, যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করবে, মূল্যবোধকে ধারণ করবে, নিশ্চয়ই ছোট দল হোক বড় দল হোক তার সঙ্গে আলোচনা হবে। কিন্তু যে দল আমি চোখ বন্ধ করেই তাকায় দেখি যে আমাকে হত্যা করেছে, আমার পরিবারকে হত্যা করেছে, যে দলকে আমি তাকিয়ে দেখি যে সেই দেশটাকে অন্যভাবে নিয়ে যেতে চায়, সেটা তো মৌলিক অনেক প্রশ্ন আসবে। কিন্তু তারপরে আমি মনে করি যে একটা সুস্থ রাজনৈতিক ধারা আলোচনা হতে পারে। কিন্তু আমাদের দেশীয় বিদেশি আন্তর্জাতিক সবার হলো যে আগে দুই নেত্রীকে বসার, আমার ধারণা যে সেটা অনেক পরের কাজ। এর আগে বিভিন্ন পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, এই প্রশ্ন এইগুলি নিয়ে নানা পর্যায়ে আলোচনা শুরু হতে পারে। আমার মনে হয় যে এই বিএনপির কর্মসূচি প্রত্যাহার করে তারাও তো নিজেদের মধ্যে একটা রিভিজিট করবেন, যে তারা এত বড় দাবি নিয়ে গেলেন এবং এখন শেষে ফিরে আসলেন। তারাও নিশ্চয়ই আলোচনার পর্যায়গুলিকে বিভিন্ন পর্যায়ে করে তারপর একটা পর্যায়ে যদি মনে হয় যে শীর্ষ নেত্রী পর্যায়ে আলোচনা হবে, সেটা একটা পর্যায়ে হতেও পারে কখনো। আমার ধারণা যে এখন হয়তো বেগম জিয়া নিজে কিছুটা নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করলে, যারা এতদিন হালে পানি পাননি, যারা যেতে পারেননি কাছে, তাদের সঙ্গে যদি বসে নিজের সিদ্ধান্ত নেন, হয়তো জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ভাবে যদি শুরু করেন, তাহলে তখন কথা বলার হয়তো সুযোগ হতে পারে, একটা পরিবেশ তৈরি তখন একটা আপনার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতে পারে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য এখন যে অবস্থা, জামাত এখন তো এর আগেও আমি বোধহয় একবার বলেছি যে বাংলাদেশের সন্ত্রাসবাদে এখন কিন্তু সন্ত্রাসীরা মানে হোমগ্রোন না, দেশের শুধু নয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, যে কথা আল জাওহারি ঘোষণায় বলেছে। যেমন বোকো হারাম, তারা ISIS কে তাদের প্রতি আনুগত্য জানিয়েছে। তাহলে বোঝেন কোথা থেকে কোথায় এসছে। মুসলিম ব্রাদারহুড চলে গেছে তাদের সাথে। এরা তো সবাই সম্পৃক্ত, এবং এইগুলোর পেছনে ওই সব রসুনের যে একই হয়, আপনার পাকিস্তানের ISI-ও কিন্তু তাই। এবং পাকিস্তানের যে নেতৃত্ব, পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বলতে আমরা যা বুঝি, আমার নিজের দৃঢ় বিশ্বাস তারা এখন পর্যন্ত বাংলাদেশকে মেনে নিতে পারে না, এবং 16 ডিসেম্বরের পরাজয় মেনে নিতে পারে না। এই জন্যই বাংলাদেশকে কিভাবে নস্যাৎ করা যায়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেই আছে ক্রমাগত। আর তাদের এইখানকার যে প্রতিনিধি যাদের রেখে গেছিল, ওরাই এই সমস্ত কাণ্ড করে। বিএনপি এবং 20 দলীয় জোটের অবরোধ হরতালের মধ্যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচনের ঘোষণা, এটি সরকারের একটি কৌশল হিসেবে অনেকে দেখেছেন, এবং সরকার এটিকে এই জায়গায় সফল হয়েছে বলা যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত অনেকের মধ্যে প্রশ্ন আছে যে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কিনা, হলে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে কিনা। ইতিমধ্যে তাদের একজন প্রধান প্রার্থিতা বিএনপির ভাষায় তুচ্ছ বা ঠুনকো অজুহাত দেখে বাতিল করা হয়েছে সব মিলে, এবং সেখানে তারা নির্বাচন কমিশনকে বা যেখানে অ্যাপিল করেছেন সব জায়গায় কি অভিযুক্ত করছেন যে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই কাজগুলো হচ্ছে। তো প্রশ্ন আপনার কাছে যে শেষ পর্যন্ত এই নির্বাচনটি হচ্ছে কিনা এবং বিএনপিকে রাখা যাচ্ছে কিনা নির্বাচন, কি মনে করছেন? দুটো প্রশ্ন, তিনটি বিষয় এখানে। একটি হলো যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ নির্বাচন হবে, সুষ্ঠুভাবে হবে এবং স্বচ্ছভাবে হবে, গ্রহণযোগ্যভাবে হবে, দেখবেন আপনি। এবং বিএনপিও নির্বাচনে থাকবেন, কেননা আপনার বড় দল যারা আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যারা বলুন, এদের নির্বাচনই হলো তাদের কর্মীদেরকে চাঙ্গা করার, এটি হতো একমাত্র পথ। সংগঠনকে সুদৃঢ় করার এটি হলো এক জায়গা। এই সুযোগটি বিএনপি নিশ্চয়ই ছাড়বে না। আবার ওই বয়কট করে তারা আবার, এবং তারা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, সেই ফিল্ড পাবে কিনা সরকার, সেটি নির্বাচন কমিশন নিশ্চয়ই পাচ্ছেন। তাদেরকে এখন বেরিয়ে যেতে দেওয়া হয়েছে, এবং যেভাবে তারা দাবি করেছিলেন যে বেগম জিয়ার তাকে নিরাপত্তা দিতে হবে, কালকে লক্ষ্য করেছেন কিরকম নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে, কিরকম সম্মানের সাথে তাকে নিয়ে যায় তিনি বাড়িতে চলে গেছেন, কোন রকম ইয়ে তো হয়নি। কাজেই এর মধ্যে যাদের বিন্দুমাত্র কিছু বুদ্ধি থাকবে, শুভবুদ্ধি থাকবে, তারা এটা নিয়ে আমার মনে হয় প্রশ্ন তুলবেন। নির্বাচন হবে, বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং পরের কথাটি যেটি বললেন, এখানে তো কোনো প্রশ্নই ওঠে না, কেননা এটি আইনের বিধান যে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, ধারা 9 আছে পরিষ্কার যে প্রার্থীর যিনি প্রস্তাবক এবং যিনি সমর্থক, তাদেরকে দুজনকে ওই এলাকার বাসিন্দা এবং ভোটার হতে হবে। এখন এই জিনিসটি কেমন করে আপনি করবেন যে এটি তুচ্ছ জিনিস, এটা ছোট জিনিস,
হাইকোর্টেও তো নাকচ করে মানে দিয়েছে। ধরেন একজন এটা কোনো ক্রমেই নয়। ঋণ আমি খেলাপি বা গতকাল- মামলার অভিযুক্ত সেরকম তো গুরুতর অপরাধ নয়। এখানে যিনি একজন মেয়র প্রার্থী হবে নিশ্চয়ই তার একজন সমর্থক প্রস্তাবক কিন্তু ঘরের মধ্যে থেকেও দিতে পারতেন, তো সেটি দিয়েছেন। কিন্তু এখানে একটা কনফিউশন যেটি তারাও বলছেন, এটি টেলিভিশনে এটি নিউজে রিপোর্ট হয়েছে যে ওই এলাকার লোকজন সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেয়, তারা তো মনে করে যে তারা সিটি কর্পোরেশনের মধ্যেই আছেন, তারা যে ভোটার না সেটি অনেকে জানেনও না, এবং সিটি কর্পোরেশনের ম্যাপের মধ্যে ওই এলাকাটি আছে। কিন্তু নিয়ম হলো যখন প্রস্তাবনা যিনি করবেন প্রার্থী নিজে আগে দেখে নেবেন তার প্রস্তাবক এবং সমর্থক তাদের আসলে তারা ওই এলাকার কিনা, তাদের ভোটার আইডি কত, এগুলো লিখতে হয় তো, জি, এগুলো লিখতে হয়। তারপরে তাদের অন্যান্য তার পিতা মাতার নাম ঠিকানা সব দিতে হয়। এখানে অন্য কোনো ছোটখাটো ভুলের তো ব্যাপার নয়, যেখানে না হয়তো নাম লিখতে এক জায়গায় ভুলে গেছেন, সেখানে বলতে পারেন যে আচ্ছা এই 10-12টা স্বাক্ষরের জায়গা আছে, একটা স্বাক্ষর বাকি হয়ে গেছে, ওখানে বসিয়ে দিতে পারেন। কিংবা কোনো জায়গায় হয়তো একটু কাটাকাটি হয়েছে, সেটাকে উনি হয়তো সেখানে অনুস্বাক্ষর করে দিলেন, এগুলো হতে পারে, এগুলো হয়তো তুচ্ছ। আমি গতকাল খুব অবাক হয়ে গেলাম, একটি বিএনপির একজন ইন্টেলেকচুয়াল, বিখ্যাত ইন্টেলেকচুয়াল, তিনি বলছিলেন যে তিনি এটি খুব তুচ্ছ, শুধু তাই নয়, ডিএলআর এর তিনি মানে ঢাকা ল রিপোর্টের কোথায় তিনি দেখেছেন যে এরকম একটা জাজমেন্ট আছে। তা আমি ওখানে থাকলে জিজ্ঞেস করতাম, তাহলে আপনি জাজমেন্টটা অনুগ্রহ করে আমাকে দেখান, আর কোন কোন জাজ এটি রায় দিয়েছেন সেটি দেখান, তারিখ উল্লেখ করুন, তাহলে তো মিটে যায়। তা তো হাইকোর্টে যেখানে যখন গেছেন অ্যাপিলে, হাইকোর্টকে জানবেন না যে কি জাজমেন্ট দেওয়া হয়েছে? কাজে এটিকে তুচ্ছ বলে উড়ানোর কোনো প্রশ্ন নেই। আমার যেটা মনে হয়, অনেকে যে থিওরি অনেকে একটা বের করেছেন, সেটা হলো উনি একুল উকুল দুকুলি রক্ষা করতে চেয়েছেন যে নির্বাচনে না দাঁড়ালে বিএনপি হয়তো বিরক্ত হবেন, আবার না দাঁড়ালেও সরকার নয়, তার আত্মীয় স্বজন নতুন ইত্যাদির ব্যাপার, পারিবারিক একটা অশান্তি হতে পারে, সেজন্য তিনি ছেলেকে দিয়েছেন। এবং আপনি যেটা আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, তার ছেলে কিন্তু ভালো ক্যান্ডিডেট, ছেলেটি খুব ভালো, ভবিষ্যতে ভালো রাজনীতিবিদ হবে। জি, আপনাদের ব্লেসিংস থাকলে নিশ্চয়ই হবে, বড়দের ব্লেসিংস দরকার হবে তার। আরেকটি বিএনপি, আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিল, তারা 8টি দাবি জানিয়ে এসেছে। তার মধ্যে একটি প্রধান যেটি উল্লেখযোগ্য এবং আমরা সবসময় আলোচনা করি, তারা 15 দিন আগ থেকে সেনা মোতায়েন চেয়েছে। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান হলো যে স্থানীয় নির্বাচনে বাংলাদেশে কখনোই সেনাবাহিনী নিয়োগ করা হয় না, এর আগেও হয়নি, এবং সেরকম কোনো পরিস্থিতিও নেই। আমাদের এখন পুলিশ বলুন, বিজিবি বলুন, র্যাব বলুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যখন নির্বাচন হচ্ছিল তখন কিন্তু নির্বাচন কমিশন সেনাবাহিনী চেয়েছিল, সরকারের দিক থেকে উৎসাহ দেখানো হয়নি। তখন আমি সেই ঘটনাটা আমি জানি। ওখানে হঠাৎ করেই একজন প্রার্থী বলে বসছিলেন যেখানে মারাত্মক অবস্থা, একটা রক্তারক্তি হতে পারে। তখন ওইটি শুনেই, তখন বোধহয় শামসুল হুদা সাহেব ছিলেন চিফ ইলেকশন কমিশনার, তিনি তখনই বলে বসছিলেন যে আর্মি দিতে হবে। কিন্তু আর্মি দিতে হলে আপনার ইয়েকে তো দরকার, চিফ অফ স্টাফ তখন দেশে ছিলেন না ওই সময়, আপনার মনে আছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রীও বোধহয় তখন ছিলেন না, বাইরে। প্রতিরক্ষা মন্ত্রী যদি সই না করেন, এই চিফ অফ স্টাফ যদি না থাকেন, তাহলে সেনাবাহিনী দেবে কোত্থেকে? এবং পরবর্তীকালে দেখা গেল যে ওই জিনিসটা ভুয়া, মানে ওই যে ধরনের একটা উঠানো হয়েছিল রব, যে হবে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে, আসলে এগুলো কিছুই হয়নি, সুন্দর সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে। মঞ্জুর হাসান বলব না, সিটি কর্পোরেশনের নির্বাচন তো নানা কারণে গুরুত্বপূর্ণ, জাতীয় রাজনীতির সাথে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার ধারণা এখানে আমরা খুব আশ্বস্ত হলাম জনাব ইস্তিমাম সরকারের পক্ষে, যেভাবে আশ্বস্ত করেছে সুষ্ঠু হবে, স্বচ্ছ হবে, শান্তিপূর্ণ হবে। আমরা তো একটা নির্বাচন তাই চাই, এবং তারও চাইতেও বেশি মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন কয়েকদিন আগে, যে ফলাফল যাই হোক আমরা গ্রহণ করে নেব। এই মানসিকতাটাই মানে প্রমাণ করে যে সরকার নির্বাচনটা করতে চায়। বিরোধী দলের থেকে কিছু কিছু অ্যাডভান্টেজ নিতে চাইবে। এখন পর্যন্ত বিএনপি তার একটি অংশে তার প্রার্থিতা ঘোষণাই করে নাই। বিএনপি যেটি নিতে চাইবে, শুরু থেকেই তো কতগুলি দাবি যায়, 8 দফা দাবির কথা বললেন, নির্বাচনী প্রচারণায় যাবে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করবে, সরকারের উপর নানাভাবে প্রচন্ড চাপ সৃষ্টি করার চেষ্টা করবে।
তারা যদি নির্বাচনে জিতে যায় তাদের প্রার্থী, তাহলে তারা ফলাফলটা মানবে, অতীতে আমরা যেটা দেখেছি, এবং বলবে যে জনসমর্থন আমাদের পক্ষে, দেখ কত মানুষ আমাদের ভোট দেয়। আর কোনো কারণে যদি প্রার্থী হেরে যায়, তখন বলবো যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচনই করতে পারে না, জাতীয় নির্বাচন কিভাবে করবে। কাজে সেই জায়গাটাতে আমি যেটি মনে করি, জনাব ইস্তিমাম যে কথাটি বলেছেন, যে নির্বাচন কমিশনকে একটি গ্রহণযোগ্য, সুন্দর, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের জন্য সমস্ত দায়িত্বটিকে তাদেরকে গ্রহণ করতে হবে। সেনা মোতায়েন প্রসঙ্গে যেটি বিধান জনাব ইস্তিমাম বললেন যে সেনাবাহিনী যদি মোতায়েনের বিধান না থাকে, আর কিন্তু সিটিতে তো আমাদের অনেকগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিজিবিকে কাজে লাগাতে পারি। কাজে আমার ধারণা যে এটা জাতীয় নির্বাচনের মতো অত ব্যাপক সহিংসতার জায়গায় যাবে না। আর এই সিটি নির্বাচনের মধ্যে একটা বড় ভোটার হচ্ছে খুব সচেতন, কনসেন্ট্রেটেড সচেতন মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে। কাজে এটা পপুলার দেবে যে সেনাবাহিনী দিতে হবে। আমাদের মানে যে কতগুলি ক্লিশে জায়গা আছে যে মানে সেনাবাহিনী দিতে হবে, না হলে এটা হবে না, আমাদের তো এই মানসিকতাগুলি থেকে বের হয়ে আসতে হবে। সরকার তো আগে 5 বছর টানা, এরপরে প্রায় বছর দেড়েক হতে চলল। সামনের দিনগুলো কতটা মসৃণ কণ্টকাকীর্ণ হবে এখন বলা যাচ্ছে না, তবে ধারণা করছেন, ওনারা তো বলছেন যে 2019-এর আগে নির্বাচন হচ্ছে না। 10 বছর টানা সময় কিন্তু যে কোনো সরকারের জন্য খুব ভালো সময়, একটি দেশকে বদলে দেবার ভালো সময় থাকতো, কিন্তু ভালো সময়ের মধ্যে আমরা অস্থির সময় প্রত্যক্ষ করেছি। কারণ আপনি অর্থনীতির যে সূচকগুলি বলেন, যে আমরা আতঙ্কজনক অনেক খবর চলে, আজকেও খবর এসেছে যে যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু আমাদের মানে বস্ত্র রপ্তানি বেড়েছে এবং এই অর্ডারও বেড়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে সব ধ্বংস হয়ে যাবে। আপনি অর্থনীতির সূচকগুলির দিকে যদি তাকান, সেই অর্থনীতির সূচকগুলি সবগুলি কিন্তু ঊর্ধ্বমুখী, সবগুলি ঊর্ধ্বমুখী। শুধুমাত্র একটা স্থিতিশীল পরিবেশ যদি দেওয়া যায়, এটি আমি রাজনীতিকদের তথ্য থেকে বলছি না, অর্থনীতিবিদের তথ্য থেকে বলছি, যদি স্থিতিশীল পরিবেশ দেওয়া যায়, তাহলে বাংলাদেশ ধরেন 2019-20-এর মধ্যে একটা উচ্চতর মাত্রায় চলে যাবে। এটি কেউ চাইলেও যাবে, না চাইলেও যাবে। একটি সরকারের দায়িত্ব হচ্ছে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রেখে জনগণকে সুযোগটি দেওয়া। আপনি রেমিটেন্সের কথা যদি বলেন, এই যে এত নাই বলো, অনেকগুলি নতুন জায়গায় কিন্তু আমাদের দক্ষ কর্মী যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আগে যে জায়গায় 4 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা শ্রমিক মধ্যপ্রাচ্যে যেত, সেখানে এখন সরকারি নিয়ন্ত্রণের মধ্যে এনে একদম ন্যূনতম পর্যায়ে সেখানে যাচ্ছে। তো কাজেই আপনি যদি নারী অগ্রগতির কথা বলেন, শিক্ষার কথা বলেন, স্বাস্থ্যের অগ্রযাত্রার কথা বলেন, আপনি ইভেন আমরা পদ্মা সেতুকে তো এখন দৃশ্যমান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে সফর গিয়েছিলাম। আমরা একটি পর্যায়ে দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের যিনি আমির, তার সঙ্গে যখন মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করছে, তারা অনেক দূরে কথা বলছিলেন, কিন্তু একটু হাস্যরস বিনিময় হচ্ছে। পরে যখন আমরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে কি বলেছেন, তো উনি বলেছেন যে আপনি নাকি একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন, বড় শক্তির সঙ্গে মোকাবেলা করে। তিনি বলেছেন পদ্মা সেতুর কথা বলছেন। হ্যাঁ, তো বলে যে হ্যাঁ আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমি এটা করবো। তো আমির তখন বলেছেন যে চ্যালেঞ্জ নিতে হয় এবং চ্যালেঞ্জ সফল করতে হয়, আমি আশা করি যে আপনি সফল হবেন। তো এই যে পদ্মা সেতু যখন দৃশ্যমান হচ্ছে, আমি তো সেই দিন আমি শুনলাম যে পদ্মা সেতু থেকে যারা সাহায্য গুটিয়ে নিয়েছিলেন তারা নাকি এখন আবার আসছে। আমি জানি না, জনাব ইস্তিমা ভালো করে বলতে পারেন, এখন তারা আসতে চান এবং সরকার বলেছে না, তোমরা অন্য প্রকল্পের সহায়তা দাও, পদ্মা সেতু আমরা নিজেরাই করব। তো কাজেই কতগুলি ইতিবাচক জায়গাটাতে আছে। এখন আমরা রাজনীতি করব, বিরোধী দল করব, গণতন্ত্রের সংগ্রাম করব। একজন জার্নালিস্ট হিসেবে আপনার মানে গভর্নেন্সের দিক থেকে সরকারের সম্পর্কে, কার্যক্রম সম্পর্কে কোনো অবজারভেশন আছে যেটি মিস্টার ইস্তিমাম অ্যাড্রেস করতে পারেন এখানে? আপনার কনসার্ন, আপনি মনে করেন যে এই বিষয়টা সরকারের আরো বেশি নজর দেওয়া দরকার? আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষা করাটা সরকারের দায়িত্ব। এটা একদিকে মানে এটা একটা রাষ্ট্রেরই দায়িত্ব। আপনি কোথাও কোথাও কখনো কখনো বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে যেটা আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করছে। কতগুলি চাঞ্চল্যকর মামলা আমাদের সামনে আছে যেগুলি রাজনৈতিকভাবেও নানা প্রশ্নবিদ্ধের জন্ম দেয়। সরকার নিশ্চয়ই খুব গুরুত্ব সহকারে সেই বিষয়গুলি বিবেচনা করবে। সরকারের দুইটি দায়িত্ব, একটি হচ্ছে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, একটি হচ্ছে রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, শিক্ষার দায়িত্ব, স্বাস্থ্যের দায়িত্ব, কতগুলি মৌলিক দায়িত্ব পালন করা। আর রাজনৈতিক শক্তি হিসেবে তার গণতন্ত্রের সংগ্রামে বিরোধী দলের সঙ্গে মোকাবেলা, সেটা কখনো মোকাবেলা, কখনো আলোচনা, এর মধ্যে দিয়ে এগিয়ে যাবে। আমি যে কথাটি বলতে চাই, এই দুইটি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে, তাহলে পরে বিরোধিতা থাকবে, আবার আলোচনা হবে, আবার নির্বাচনের পথে যাব। 10 বছরের পরে তো এক ধরনের মানে অনেক প্রশ্ন জাগেই, নানা ধরনের। আপনি ধরেন দুর্নীতি দমন সংস্থা তো একটা কাজ করছে, আপনার সিটিং গভর্নমেন্টের মন্ত্রীকে তারা নোটিশ দিচ্ছে এবং তারা সেখানে যাচ্ছে, তাদের কাগজপত্র জমা দিচ্ছে। আমরা একদিনই তো আমরা পারবো না, কিন্তু এই যে প্রক্রিয়াগুলি হচ্ছে এগুলি ইতিবাচক প্রক্রিয়া বলে আমি মনে করি। আর আমি যেটি মনে করতে চাই যে রাজনৈতিক
অংশটুকুকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, আর প্রশাসনিক অংশটুকুকে প্রশাসনিকভাবে সহায়তা করতে হবে। তাহলে পরে সরকার রাজনীতির জায়গাটাতেও যেমন এগিয়ে যেতে পারবে বিরোধী দলের সঙ্গে, আর প্রশাসনিক জায়গাটা জনগণকে একটা নিশ্চিত জায়গায় আনবে যে না, সরকার আমাকে একটা স্বস্তিকর দেশ উপহার দিচ্ছে। আচ্ছা, নির্বাচনের প্রসঙ্গে আমি একটি কথা বলতে ভুলে গেছি। সেটি হলো যে এই গতবারে 2008-এর পরের থেকে নির্বাচন কমিশন কিন্তু এখন প্রায় বলতে গেলে সম্পূর্ণ স্বাধীন। এক নম্বর হলো তার বাজেট নতুন আইন করে বলা হয়েছে, তার অর্থ সম্পূর্ণ তিনি নিজে নির্বাচন কমিশন ব্যয় করেন, তাদের বাজেট থেকে তাদের দিয়ে দেওয়া হয়। এবং তারা এখন দ্বিতীয় আরেকটি আইন করা হয়েছে যে তারা নিজস্ব লোকবল নিজেরাই নিয়োগ করতে পারবেন। তার ফলে যে সরকারের উপরে যে তাদের অনেকখানি নির্ভর করতে হয়, এই নির্ভরতাটা কমে গেলে নির্বাচন কমিশন আরো অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। এর পাশাপাশি দেখুন এবারকার এই যে সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথাটা যেটি বলছেন, আমাদের যে সাউথের যে সাইদ খোকন, তাকে তো নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তাকে ব্যাখ্যা করতে হয়েছে। মসজিদে নামাজ পড়তে গেছে সেইটার উপরে। তারপরে আমাদের একজন সিনিয়র মন্ত্রী, দুজন স্টেট মন্ত্রী, তাদেরকেও বলা হয়েছে। এখন নির্বাচন কমিশন যে কোড অফ কন্ডাক্ট যেটা করেছে, আমি মনে করি এই কোড অফ কন্ডাক্টটা যদি আমরা ঠিক মতো যদি এটিকে মেনে চলি সকলে, সব দল, এবং দরকার হলে কোড অফ কন্ডাক্টটি আরো আলোচনা হতে পারে, এটিকে আরো ভালো করা যেতে পারে। আমরা ভারত থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস এমনভাবে এসছে যে ভারতে যেমন ভারতের মানে মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশনার মানে প্রাদেশিক নির্বাচন কমিশনার হুকুম দিচ্ছে যে আপনি অমুক জায়গায় মিটিংয়ে যেতে পারবেন না, তিনি মেনে নিচ্ছেন। তা আমাদের এখানেও তো যেমন নোটিশ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সে বাধ্য উত্তরও দিয়েছে যেটা আমার ধর্মীয় অধিকার, আমি তো মসজিদে নামাজ পড়তে যাবই। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মিস্টার মঞ্জুর হাসান বুলবুল বললেন, আইনের শাসনের কথা আমরা বলি। আমি একটু জাস্ট জানতে চাইব আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে 2014 5 জানুয়ারির নির্বাচনের আগে যে 6 মাস সারা দেশ জুড়ে যে তাণ্ডব হয়েছে, নারকীয় ঘটনাবলী ঘটেছে বিভিন্ন জায়গায়, এগুলোর তো সারা দেশে অনেক মামলা হয়েছে, এই মামলাগুলোর কোনো অগ্রগতি আছে? মানে কাউকে বিচারের আওতায় আনা গেছে কিনা বা কোনো বিচারে আনা হয়েছে? আমার কাছে এটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের সন্দেহ আছে, যেগুলো আমরা বলি কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। আমার কাছে একটা বই ছিল, এটা ঠিক যে ওই মামলাগুলো যদি সঠিকভাবে কিছু মামলা বেছে নিয়ে, বেশি চাঞ্চল্যকর যেগুলো, সেগুলো বেছে নিয়ে সেগুলোকে যদি আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি। এই জিনিসটা কালচারটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আইন করে যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, দেশের জাতির পিতাকে হত্যা করা হলো এবং সারা গোটা পরিবারকে, সেই হত্যার বিচার যখন বন্ধ করা হলো, জাতীয় 4 নেতার হত্যার বিচার যখন বন্ধ করা হলো, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যাদের নেতৃত্বে, যাদের ফলে আমরা আজকে সেই কালচারটা তো আপনারা ঘুরিয়ে দিতে পেরেছেন, ওই জায়গাটা সেটা আমরা ঘুরাতে কত সময় লেগেছে চিন্তা করে দেখুন। 96 এর পরে এসে সরকার ওই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেছেন, তারপরেও তবুও জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল করেননি, উনি বলেছেন না স্বাভাবিক নিয়মে হবে। সেই দেরি করতে করতে গিয়ে হাইকোর্টের রেফারেন্স, তারপরে সুপ্রিম কোর্টের ডিভিশন হবে, সেই ডিভিশনের সংখ্যাগরিষ্ঠতা হয় না, এটা হয় না, ওটা হয় না, কতভাবে বাধা দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই দায় মুক্তি আমাদের ঘটেছে। এবং এই যেমন যুদ্ধাপরাধীদের বিচারেও এটাতেও আমাদের দায় মুক্তি হবে। এবং আমি মনে করি যে আস্তে আস্তে আইনের শাসন এভাবেই প্রতিষ্ঠিত হবে। মিস্টার মঞ্জুর হাসান বলবেন একেবারে শেষ মুহূর্তে, মানে 30 সেকেন্ডসের জন্য এই বিষয়টা অ্যাড্রেস করেন যে এই যে এত ঘটনা ঘটলো 6 মাস এবং অত 3 মাসে, এগুলো আসলে একটি ঘটনার বিরুদ্ধে হাজার হাজার আসামি করে অজ্ঞাত অসংখ্য ব্যক্তি, যে অনেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকে না, মামলা করায়, কিন্তু কোন মামলা সেই অর্থে সুরাহা শেষ পর্যন্ত হচ্ছে না। আমি আপনার সাথে একমত। আমি মনে করি যে যেটি রাজনীতিকরা বলেন যে একটি হত্যাকাণ্ডের বিচার না হলে আরেকটি হত্যাকাণ্ড উৎসাহিত হয়, কাজে একটি ঘটনার যদি বিচার না হয় তাহলে কিন্তু আরেকটি ঘটনা উৎসাহিত হয়। অনেকগুলি যেটা ইস্তিমাম বলেছেন যে এগুলি যদি বঙ্গবন্ধু হত্যার যদি বিচার হতো তাহলে জিয়াউর রহমানকে এরকম হত্যাকাণ্ড হতো না, কাজে আরো অন্যান্য হত্যা আমি এই বিষয়টিকে খুব ইতিবাচক ভাবে দেখি যে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন এটি নিশ্চয়ই সরকারকে কতগুলি ঘটনাতে বিচার করতে হবে। এই যে শত শত পেট্রোল বোমা মারা হলো, কারো যদি কোনো বিচার না হয় তাহলে তো আগামীবার এটার উৎসাহিত হবে।
তো কাজে আমি মনে করি যে কোনো ঘটনা ঘটতে পরে তার একটা বিচার হওয়া, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এটা তো একমাত্র বিচারের মধ্যে দিয়ে হতে হবে। সেই জন্য এই বিচার প্রক্রিয়াটা অব্যাহত রাখা এবং যারা প্রকৃত দোষী যে কোনো পর্যায়ে থাকুক না কেন তাদেরকে শাস্তির নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যে পেজ রয়েছে সেই পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মতে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। মিস্টার মঞ্জুর হাসান বুলবুল এবং মিস্টার ইসলাম মামা, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, অনেক বিষয় চ্যানেল আয়ের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। অনেক বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু মূল কথা যে সমস্যাগুলো সবটাই রাজনীতির সঙ্গে কম বেশি জড়িয়ে আছে এবং রাজনীতিটাকে আসলে রাজনীতির জায়গায় ফিরিয়ে আনতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রধানতম দুর্বলতা এবং এই দুর্বলতা কাটাতে হবে এবং সেটি সকল পক্ষকে মিলেই আসলে কাটাতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।